শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? আসলে আমি বুঝতে পারছি না, মানে কেউ শোনা যাচ্ছে বলে রেসপন্ড করলে আমি বুঝতে পারবো। আমি তো আসলে সচরাচর লাইভে আসা হয় না। আমার কথা শোনা যাচ্ছে? শুভ সন্ধ্যা সবাইকে, শুভ সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ, আসলে হ্যাঁ, রূপরাজ স্যার বললেন যে 7:30টায় ছিল। হ্যাঁ, 7:30টায় ছিল। আসলে 3টে আমার আজকে লাইভ ক্লাস ছিল। অনলাইন লাইভ ক্লাস থাকায় আমার নেট একদম চলে গেছিলো। তাই মানে 7:25 থেকে ট্রাই করছিলাম, কিন্তু কিছুতেই নেট কানেক্ট হচ্ছিল না। আমি বুঝে গেছিলাম যে আসলে 3টে পর লাইভ ক্লাস নিলে পরে ডাটা প্রায় শেষ হয়ে যায়। তো তাই আমি তখন খেয়াল ছিল না যে আমি আসলে 3টে লাইভ ক্লাস নিয়ে আমার ডাটা প্রায় যে ফুরিয়ে গেছে সেটা বুঝতে পারিনি। তো ট্রাই করছিলাম, কিন্তু নেট কানেক্ট হচ্ছিল না। তো তারপর আমি ভাবলাম যে তাহলে অফিসে চলে যাই, ততক্ষণে অফিসে গিয়ে আমি একটু সময় কথা বলতে পারবো, কারণ অফিসে ওয়াইফাই আছে। তো এই সুবিধাটা নিলাম, কারণ আমার নেট মানে নিজস্ব জিওর নেট একদমই নেই। যাই হোক, আমি এই 7:30টার জায়গায় 7:50 আমি এলাম, এর জন্য দুঃখিত। আসলে প্রথমেই সতলদাকে অসংখ্য ধন্যবাদ। গতবারও যখন এই লকডাউন সময়ে বন্ধু সাহিত্য গোষ্ঠী থেকে প্রথম লাইভ করা হয়, তখন সম্ভবত 500 নম্বর লাইভ অনুষ্ঠানেই আমি এসছিলাম। তাও সেবারও অফিস থেকে এসছিলাম খুব কম সময়ের জন্য। আমাকে সতলদার অনুরোধে আমি সচরাচর ফেলতে পারি না, সেই জায়গা থেকেই আমি গতবারও 6-7 নম্বর লাইভ অনুষ্ঠানেই আমি এই বন্ধু সাহিত্য গোষ্ঠী থেকে লাইভে এসছিলাম। কারণ এই সময়টা আমাদের জন্য, যারা সাংবাদিকতায় আছি, এই সময় মানে সন্ধ্যার সময়টা প্রায় হয়ে ওঠে না, প্রায় অনেকেরটাই দেখা হয়ে ওঠে না। অনেক সময় আমি রেকর্ডেড লাইভ দেখি, আর নিজে লাইভে আসাটা হয়ে ওঠে না। তো গতবারও এরকম সময় এসছিলাম। তখন সম্ভবত বন্ধু সাহিত্য গোষ্ঠীর 6 বা 7 নম্বর লাইভ অনুষ্ঠান হবে, যেটাতে আমি এসছিলাম। আমি আমার প্রিয় অনেকের কবিতা পড়েছিলাম, আমার স্থানীয় প্রিয় কবিদের কবিতা পড়েছিলাম সেদিনের লাইভ অনুষ্ঠানে। তো এবার যখন সতলদা আমাকে বললো যে এবার লাইভ অনুষ্ঠানে আসার জন্য, তো প্রথমে আমাকে বলা হয়েছিল আলোচনা করার জন্য, মানে কিছু বিষয় নিয়ে। তো আমার কাছে এই মুহূর্তে বিষয় আমার কাছে একটাই, যেহেতু আমি শিক্ষকতার সঙ্গে আছি, আমার কাছে বিষয় একটাই। বর্তমান শিক্ষা ব্যবস্থা, বর্তমান আমরা যেটা সবাই জানি, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে যে আমাদের রাজ্যে যে একটা মানে ঐতিহাসিক ভুল বলবো, আমাদের রাজ্যের সরকার ঐতিহাসিক ভুল করে ফেলেছে। সেটা আজ নয়, সেটা আজকের থেকে 10 বছর পরে, আজকের থেকে 5 বছর পরে সেটা প্রমাণ হবে যে সেটা ঐতিহাসিক ভুল ছিল, এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। কারণ তো এটাই আমার কাছে বিষয় ছিল। যাই হোক, পরবর্তী সতলদা আমাকে কাল যখন বলছিল যে শুধুমাত্র এই আলোচনাটা অনেকটাই বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, ফেসবুকেও সোশ্যাল মিডিয়াতেও এসছে, তো সঙ্গে কিছু কবিতা পড়লে ভালো হয়। যেহেতু সতলদার আবদার ছিল, যেহেতু আমার গত বছর লকডাউন সময় যে বইটা বেরিয়েছিল, অনেকের কাছেই বইটা পৌঁছে গেছে, বইটা আছে ইতিমধ্যেই। গত বছর 6 জুলাই প্রকাশ হয়েছিল। সেই বইটা থেকে আমি নাকি কোনো কবিতা বন্ধুর এই সাহিত্য গোষ্ঠীর যে লাইভ অনুষ্ঠান তাতে পড়িনি। কারণ গতবার যখন পড়েছিলাম তখন আমার এই বইটা তখনও প্রকাশের মুখে ছিল, প্রকাশিত হয়নি। সম্ভবত আমার 6 জুলাই প্রকাশ হলো। আমি লাইভ অনুষ্ঠানে এসেছিলাম জুন মাসে, বন্ধুর বা মে মাসে হবে, জুলাই মাসে প্রকাশ হয়েছিল। তো সতলদার কথা ছিল যে এই লকডাউন সংখ্যা থেকে বন্ধু সাহিত্য গোষ্ঠীতে কবিতা পড়ার জন্য, নিজের কবিতা। কারণ গতবার লাইভ অনুষ্ঠানে আমি আমার স্থানীয় প্রিয় কবিদের কবিতা পড়েছিলাম, সঙ্গে অবশ্যই 2-4টে আমার কবিতাও পড়েছিলাম। তো যাই হোক, আমি যেহেতু
সময় কম, মানে আমি যে অনেকটা সময় নিয়ে নিই, মানে আমার নেট না থাকার জন্য নিয়ে নিয়েছি। তো একটা বিষয় যেটা শুরু করেছিলাম সেটা একটু বলেই আমি, যে শতলদার সেই নির্দেশ অনুযায়ী আমি আমার কবিতার বই থেকে কবিতা পড়ব, যেটা আমি না বলে পারছি না, যেটা কথা হয়েছিল শতলদার সঙ্গে, সেই আলোচনার বিষয়টা। যেহেতু আমি সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতার জগতেও আছি জড়িয়ে, তো তাই আমার কাছে এই মুহূর্তে আলোচনার বিষয় এটা ছাড়া আর কিছু হতে পারে না। এই মুহূর্তে আলোচনার বিষয় হ্যাঁ, আমি জানি আলোচনা করে এখন আর কোনো লাভ নেই, কিন্তু তাও নিজের আক্ষেপ, মানে নিজেদের যে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে একটা বিশাল বড় একটা ভুল হয়ে গেল, সেটা আমরা কেউ আটকাতে পারিনি। কেউ কিছু অনেক কথা বলে, অনেকভাবে অনেক দাবি দাওয়া করেও অনেকে আটকাতে পারেনি, বিভিন্ন সংগঠন থেকে দাবি উঠেছিল আসলে। কিন্তু তাই এইটা নিয়ে আমি কিছুক্ষণ কথা বলবই। তো আমার কাছে বিষয়টা খুবই, মানে কারণ আমি যেহেতু সরাসরি ছাত্রদের সঙ্গে জড়িত আছি, আমি দেখছি যে যারা মেধাবী ছাত্র তারা কিভাবে ডিপ্রাইভ হচ্ছে এই ইয়েতে। কারণ পরীক্ষা আজকে কেরালাতে প্রতিটা রাজ্যে নির্বাচন, যে সমস্ত রাজ্যে নির্বাচন হয়েছে, বিধানসভা নির্বাচন, তার মধ্যে কিন্তু আমরা হয়তো বা অনেকেই জানি কেরালাতে কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, পরীক্ষা আয়োজন করা হয়েছিল। কোভিড কিন্তু গত 2020 থেকে চলতি বছর পর্যন্ত সারা দেশেই ছিল, কেরালাও বাদ যায়নি। তাহলে কেরালাতে কিন্তু নির্ধারিত সময়ে একমাত্র একটা রাজ্য এই দেশের যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাই কিন্তু কেরালাতে হয়ে গেছিল। হ্যাঁ, কেরালাতে নির্ধারিত সময়ে কিন্তু পরীক্ষা আয়োজন করা হয়েছিল নির্বাচনের আগে, কিন্তু আমাদের রাজ্য পারেনি এবং অন্যান্য রাজ্য পারেনি। আমাদের রাজ্য পারেনি সেটা কিন্তু আমি বলবো যে সেই ক্ষেত্রে যতটা না সরকারের ভুল, তার থেকে অনেক বেশি ভুল সেই আমাদের সেবা বা কাউন্সিলের। কারণ সেবা বা কাউন্সিলের যারা উচ্চ পদে যারা আসীন আছেন, উচ্চ পদে যারা বসে আছেন, তারা কিন্তু সবাই বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ এবং আইএস অফিসাররা বসে আছেন। তারা কিন্তু সেই বলিষ্ঠতা দেখাতেই পারতেন। কারণ ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা নেওয়ার যে যৌক্তিকতা, কারণ 30% কর্তন করা হয়েছিল সিলেবাস থেকে। আমরা জানি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে 30% তড়িঘড়ি কেটে দেওয়া হয়েছিল 2020 সালের এপ্রিল মাসেই, যখন মার্চে 2020-এর 23 মার্চ থেকে লকডাউন শুরু হয়, এপ্রিল মে মাসে নতুন সিলেবাস, রিভাইজ সিলেবাস আসে, যখন 30% কেটে দেওয়া হয়। একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে 30% কেটে দেওয়া কিন্তু খুব একটা কম নয়, অনেকটা সিলেবাস কেটে দেওয়া হয়েছিল। তারপরেও নির্ধারিত সময়ে কিন্তু সেই পরীক্ষাটা আয়োজন করা সম্ভব হয়নি, করতে পারেনি। এর ব্যর্থতা যতটা সরকারের, তার থেকে ব্যর্থতা হচ্ছে আমাদের সেবা কাউন্সিলের। হ্যাঁ, রূপরাজ স্যার বলছেন যে কেরালাকে অনুসরণ করা অসম্ভব, সেই বুদ্ধিটুকুই নেই। হ্যাঁ, তা তো ঠিকই। যদি কেরালাকে অনুসরণ করা সম্ভব হতো তাহলে আজকে আমাদের এই ছাত্রছাত্রীদের এই অবস্থার মুখে পড়তে হতো না। আজকে ভাবুন, যে সমস্ত ছাত্ররা সারা বছর এখন শোনা যাচ্ছে, এখন যে বর্তমান যে পরিস্থিতিতে যারা আমাদের বিশেষজ্ঞ কমিটিটা গুয়াহাটিতে বসেছিলেন মিটিংয়ে, তাদের কাছে কোনো টুলস নেই, তাদের কাছে অস্ত্র নেই। স্বাভাবিকভাবে না থাকারই কথা, কারণ পরীক্ষা না নিয়ে মূল্যায়নের আর কোনো পদ্ধতি নেই আমাদের এই সেবা কাউন্সিলের আয়োজিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। পরীক্ষা না নিয়ে আর কোনো পদ্ধতি বা কোনো অস্ত্র নেই বা কোনো টুলস নেই এই মূল্যায়নের। সেই ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ কমিটি বসেছিলেন তাদের দোষ নেই, কারণ আগে থেকে চাপিয়ে দেওয়া হয়েছিল যে করেই হোক একটা মূল্যায়ন পদ্ধতি তৈরি করতে হবে। এখন শোনা যাচ্ছে যে বর্তমানে যে বিশেষজ্ঞ কমিটি থেকে যে প্রস্তাব গেছে, যে প্রতিবেদন গেছে শিক্ষা বিভাগের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, সেটা নাকি ক্লাস 9-এর উপর ভিত্তি করে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে ক্লাস 10 এবং 9-10-এর ফলাফলের ভিত্তি করে। এটা প্রতিবেদন পেশ হয়েছে, সেটা শিক্ষা বিভাগ পাশ করবে কিনা সেটা এখন শিক্ষা বিভাগের দপ্তরে রয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে যদি আজকে সত্যি ক্লাস 9-এর রেজাল্টের উপর ভিত্তি করে মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হয়, তাহলে এই যে 1.5 বছর,
এই 1.5 বছর ক্লাস 10-এ যে 1.5 বছর ওরা কাটিয়ে ফেললো, সেই 1.5 বছরের ওদের শ্রম, ওদের অধ্যবসায় এবং সেই যে সময়টুকু ওরা দিল, সেই সময়টুকু কি পুরোপুরি একেবারে ছেটে ফেলা হলো ওদের জীবন থেকে। এই 1.5 বছর কিন্তু ছেটে ফেলা হলো যদি 9-এ। কারণ আমরা যারা পড়ানোর জগতে আছি আমরা জানি যে অনেক ছাত্র বিভিন্নভাবে ইমপ্রুভ করে এবং পরীক্ষার শেষের দিকে, মানে যখন প্রস্তুতির শেষের দিকে অনেকেই অনেকভাবে ইমপ্রুভ করে যায়। অনেক ছাত্রই কিন্তু তার গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করে, যাকে বলবো। সেই ক্ষেত্রে যদি মাধ্যমিকের ক্ষেত্রে যদি নাইনের এই মাধ্যমিকের ক্ষেত্রে যদি 9কে ভিত্তি করা হয়, তাহলে সেটা মানে অন্যায্য ছাড়া আর কিছু নয়। কিন্তু জানি আমি যে বিশেষজ্ঞ কমিটি বসেছিল তাদের কাছে আর কোনো হয়তো অস্ত্র নেই। এখন ক্লাস 10কে যে মাধ্যম করবে তারও উপায় নেই। কারণ বেশিরভাগ সরকারি স্কুলে প্রায় কোনো পরীক্ষাই হয়নি, ইউনিট টেস্ট হয়নি, নিতে পারেনি ওরা, সম্ভব হয়নি, কারণ অনলাইন পদ্ধতি সম্ভব ছিল না। সেই ক্ষেত্রে কিন্তু আবার উচ্চ মাধ্যমিকে আবার বেটারমেন্টের প্রভিশন রাখা হবে শোনা যাচ্ছে। তো এই বেটারমেন্ট বা যদি মূল্যায়নে সন্তুষ্টি না আসে, তাহলে ফের পরীক্ষা দেওয়ার যে সুযোগ দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। যদি তাই হয়ে থাকে, তাহলে কেন 2021-22 মিলিয়ে 2 বছর এক করে পরীক্ষা নেওয়া হলো না আগামী বছর? হ্যাঁ, সেক্ষেত্রে ঝামেলা বাড়তো, প্রচুর স্টুডেন্ট হতো। সে কিন্তু আগেও হয়েছিল। আমি এখানে অনেকেই আছেন, অনেকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে, সেটা কিন্তু আগেও হয়েছিল। সেই 80, 81, 82, 83 সালেও কিন্তু 2 বছর এক করে পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষা কিন্তু সেভাবেও কিন্তু নেওয়া যেত। তখন যদি সেই আসাম আন্দোলনে উত্তাল সময় যদি নেওয়া হয়ে থাকে, আর এখনের সমস্যা তো জাতীয় নয়, বিশ্ব সমস্যা, সেটা একটা অতিমারি সময়, সেই সময়ে কিন্তু এটাকে সহজভাবেই কিন্তু 2 বছরকে এক করে নেওয়া যেত আগামী বছর পরীক্ষা। তাতে কি হতো, হ্যাঁ, একটা বছর এক্ষেত্রে একটা বছর হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার বা পরবর্তীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এক বছর কোনো ব্যাচ বেরোতো না। তাতে কি হতো, কিন্তু তাতে যতটা না ক্ষতি হতো, তার চেয়ে ঢের ক্ষতি এখন হচ্ছে, যেটা ছাত্রদের পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করে দেওয়াটা। যেটা যাই হোক, আমি মনে করি আমার কথার কনক্লুশন হচ্ছে এটাই, যেভাবেই মূল্যায়ন হোক না কেন, এখন পরীক্ষা ছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের যেভাবেই মূল্যায়ন হোক না কেন, কোনোভাবেই সেই মূল্যায়ন ন্যায্য হবে না। প্রচুর সংখ্যক ছাত্র ডিপ্রাইভ হবেই, তাদের মানে কোনোভাবেই কেউ ন্যায় পাবে না। প্রচুর, আমি মনে করি যে এই যদি সেই মূল্যায়নে সন্তুষ্টি না আসে, তাহলে সেই সমস্ত মেধাবী ছাত্ররা, তাদেরকে কোর্টে যাওয়া উচিত। সেবা কাউন্সিলের এই হঠকারী সিদ্ধান্ত এবং এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টে প্রচুর মামলা হওয়া উচিত। হ্যাঁ, আমি একজন সাংবাদিক শিক্ষক হিসাবে আমি কিন্তু সরাসরি মাধ্যমেই দাবি করছি যে প্রচুর সংখ্যক মামলা হওয়া উচিত। কারণ এটা হতে পারে না যে একজন ছাত্র সে ক্লাস 9-এ সে এক ধরনের ফলাফল করলো, তারপর সে 1.5 বছরে কিন্তু ইমপ্রুভ করে গেছে, কিন্তু সেই 1.5 বছরের ইমপ্রুভমেন্টের তার ফলাফলটা কিন্তু সে পেল না। তার 1.5 বছরটা পুরোপুরি ছেটে দিতে বাধ্য হলো বিশেষজ্ঞ কমিটি। কারণ যেহেতু আমাদের সিবিএসসির মতন আমাদের এখানে সেই মূল্যায়ন, ইন্টারনাল অভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতি নেই। ফলেই একটা না একটা উপায় নিতেই হবে, কিন্তু যেই উপায়ই নেওয়া হোক না কেন, সেই উপায় কিন্তু কখনো ন্যায্য হবে না, কখনোই কোনো ছাত্রের পক্ষেই ন্যায্য হবে না। হ্যাঁ, আসলে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তটা পরীক্ষা বাতিল করার দাবি বা সিদ্ধান্ত কিন্তু খুবই জনপ্রিয়। হ্যাঁ, দেখেছি আমরা বিভিন্ন অনেক সংগঠন কিন্তু বা অনেকেই অভিভাবকরা হয়তো পরীক্ষা বাতিল হওয়ার ব্যাপারে কিন্তু উৎসাহী। কারণ পরীক্ষা যে কোনো ক্ষেত্রেই পরীক্ষা বিষয়টা এমন একটা বিষয় যেখানে সহজেই কিন্তু পরীক্ষা বাতিলের দাবি ওঠাটা খুব জনপ্রিয় একটা বিষয় হয়ে ওঠে। তো ফলেই সেখানে একজন বা কয়েকজন পরীক্ষার পক্ষে কথা বলবে, সেটা কিন্তু খুব একটা মানসিক হয় না। সবাই পরীক্ষা, কিন্তু আমাদের ভাবতে হবে যে আজকে আমি এখানে কবিতা পড়ব, হ্যাঁ, কিন্তু কবিতা পড়ব, আমি তো কবিতা আমাদের সাহিত্য, শিক্ষা, সমাজকে বাদ দিয়ে নয়, তাই এই সমস্ত কথা উঠে আসবেই, আমাদের লেখালেখিতে উঠে আসবেই। কারণ তো ফলে এই বিষয়গুলো কিন্তু আসা উচিত। আমি সতলদাকে বলেছিলাম যে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো পরবর্তীতে সতলদা বলেছিল যে এই কবিতাটা পড়ার জন্য আমার বই থেকে। যাই হোক, তো আমি কবিতায় যাচ্ছি। তার আগে হ্যাঁ, রবিশঙ্করদা ঠিকই বলেছেন, অসংখ্য ছাত্রছাত্রীরা কিন্তু মানসিক অবসাদে আক্রান্ত হচ্ছে।
ঠিকই বলেছেন, মানসিক অবসাদ কাজে সেই মানসিক অবসাদের জন্য সেই যে তার মূল্য কে দেবে, তার মূল্য সেটা কার কাছ কীভাবে এই যে একটা ভুল হলো বা একটা এটা হ্যাঁ সেটা সতলদা বলেছে যে সিপিএমের ট্যাগলাইন ঐতিহাসিক ভুল, হ্যাঁ সেটা ঐতিহাসিক ভুলই, আমি বলবো এটা ঐতিহাসিক ভুল। এটা আজকে এই সরকার এই সেবা কাউন্সিলের চরম ব্যর্থতা। তাদের কাছে কোনো পদ্ধতি নেই মূল্যায়নের পরীক্ষা ছাড়া, তা সত্ত্বেও তারা পরীক্ষা বাতিল, হ্যাঁ পরীক্ষা বাতিল আমি মানছি যে কোনো সংগঠন দাবি তুলেছে, ছাত্র সংগঠন আমাদের বরাক উপত্যকায় কোনো ছাত্র সংগঠন দাবি তুলেছিল যে পরীক্ষা আগে না জীবন আগে, নিশ্চয়ই জীবন আগে, কিন্তু তার মানে এই নয় যে পুরোপুরি কোনো পদ্ধতি ছাড়া আমি জীবন আগে, তাই বলে আমরা আমাদের যে লড়াই করবো না, একটা আমরা কবিতায় ফিরে যাচ্ছি যে অন্ধ হলে আর প্রলয় নিশ্চয়ই বন্ধ থাকে না। তো আমার জীবন সংশয় আছে, তাই যদি আমি যুদ্ধ করা ছেড়ে দিই তাহলে তো আর হয় না। তো সেই ক্ষেত্রে এই সমস্ত দাবি আমার কাছে খুবই হাস্যকর যে পরীক্ষা আগে না জীবন আগে। আজকে একটা মানুষের জীবন সংশয় প্রতি মুহূর্তে রয়েছে। আমাদের কাছে তো সুবিধে রয়েছে, আজকে পরীক্ষা নেওয়াই যেত, সেই ফেব্রুয়ারি মার্চে নেওয়া হয়নি, বর্তমান পরিস্থিতি শুধরানোর পরে নেওয়া যেত। আজকের যে পরিস্থিতি আছে, এখনের যে পরিস্থিতি, যেখানে লকডাউন তোলার কথা সিদ্ধান্ত হচ্ছে, যেখানে সামনে হয়তো বা আপনারা শুনবেন সামনে কোনো একটা আসনে উপনির্বাচন হবে, উপনির্বাচন কিন্তু হবে, আমি বলে দিচ্ছি এখানে, সামনেই কোনো একটা আসনে, আসামের কোনো একটা আসনে, আমি বলছি না এখন, আসামের কোনো একটা আসনে উপনির্বাচন হবে। তো উপনির্বাচন যদি আয়োজন করা যায়, সেখানে প্রচুর মানুষ ভোট দিতে যাবে, প্রচুর মানুষ, সেটা প্রোটোকল মেনটেন করে হোক আর প্রোটোকলকে তোয়াক্কা না করেই হোক, সেই উপনির্বাচন যদি আয়োজন করা যায় তাহলে কেন সেই পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়কে পুরোপুরি ছেটে ফেলা হলো, তাও আবার কিনা পরবর্তীতে প্রথম দিকে মানে আমাদের নতুন সরকারের যে ভূমিকা ছিল তা কিন্তু প্রশংসনীয় ছিল এই কারণ তারা শুরুতেই পরীক্ষা বাদ দেয়নি, তারা বিভিন্ন রকম বিকল্প পদ্ধতি, পরীক্ষা নেওয়ার বিভিন্ন বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। তারা পরীক্ষা 3টা বিষয়ের পরীক্ষা, কখনো বলা হচ্ছিল যে কম দিনে মানে টানা 7 দিনে যাতে পরীক্ষা নেওয়া যায়, কিংবা 3টা বিষয়ের পরীক্ষা নেওয়া যায়, কিংবা অবজেক্টিভ টাইপের পরীক্ষা নেওয়া যায়। এই সমস্ত চিন্তাভাবনা করছিলেন শিক্ষামন্ত্রী, সেটাকে আমি সাধুবাদ দেব, কিন্তু শেষ মুহূর্তে সেটা রাখতে পারেননি তিনি, এবং সেবা কাউন্সিলের কর্মকর্তারাও তা বোঝাতে পারেনি, তারা ব্যর্থ। তারা সরকারে আসলে যেটা কমলদা বলেছেন যে সরকারই পরিচালনা করে, হ্যাঁ সেটা প্রমাণিত হলো, সেই বলিষ্ঠতা নেই ওদের যে একটা নিজে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা বলিষ্ঠ পদক্ষেপ নেবে সেবা বা কাউন্সিলের কর্মকর্তা, সেই বলিষ্ঠতা ওদের মধ্যে নেই, চারিত্রিক বলিষ্ঠতা নেই আমি বলবো। তাই সরকারের হয়েই কাজ করে সরকারকে বোঝানো উচিত। এরকম প্রচুর উদাহরণ আমরা ইতিহাসে রয়েছে, আমাদের দেশের ইতিহাসে রয়েছে, বিশ্বের ইতিহাসে রয়েছে, যেখানে তার কোনো একটা আধিকারিক কিংবা দায়িত্বপ্রাপ্ত কোনো একটা বিভাগের দায়িত্বপ্রাপ্ত, তাকে তিনি রিজাইন দিয়েছেন, তিনি পদত্যাগ করেছেন, তার সেই তিনি যে ভাবনা নিয়েছিলেন ভবিষ্যতেও চিন্তা করে সেটা সরকার মানেনি বলে তিনি পদত্যাগ করেছিলেন। কিন্তু আমরা কিন্তু সেবা কাউন্সিলকে সেটা করতে শুনিনি, যে ফলেই এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের কিন্তু আগামীতে ভুগতে হবে। আমরা তাহলে আমাদের এই সাহিত্য, শিক্ষা, এই সমস্ত বিষয় কিন্তু আর যদি এই সমস্ত বিষয়ের কথা না বললে আমাদের এই কবিতা, সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সব কিছুই কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে, সব কিছুর কোনো মানে থাকছে না যদি আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা মানে কথা না বলি। তো যাই হোক, হয়তো কারো হয়তো মনে হবে যে এখনই এই সমস্ত কথা বলে আপনি যা সিদ্ধান্ত হওয়ার তো হয়ে গেছে, হ্যাঁ যা সিদ্ধান্ত হয়ে গেছে তা বলে লাভ নেই, বলে আমরা যদি বসে থাকি তাহলে তো হবে না। আমরা সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে। একটা বিষয় আজকের দিনে একটা সমস্যা হয়ে যায়, যেটা হয়তো বা কোনো কিছু কারো সমালোচনা করা মানেই তাকে কিন্তু আমরা সরকারের সমালোচনা করছি মানে যাতে সরকারের সেই কাজটাকে ইমপ্রুভ করতে পারে। সমালোচনা করা মানে তার বিরোধিতা করা নয়, এই বিষয়টাকে অনেকে এক করে দিয়েছেন যে সমালোচনা করা মানেই বিরোধিতা করা। তো যার ফলেই কেউ সমালোচনা করতে চাইছেন না। আমরা আমি এখানে বলবো কোনো শিক্ষক সংস্থাকে এই সমস্ত বিষয় নিয়ে আগে থেকে কোনো আলোচনা করতে শোনা যায়নি, কোনো দাবি রাখতেও শোনা যায়নি। শিক্ষক সংস্থাকে, কোনো ছাত্র সংস্থাকে শোনা যায়নি যখন পরীক্ষা নির্বাচন যখন আয়োজন হচ্ছিল, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বলে দিয়েছিল সেই সময়ই যে
মার্চ এপ্রিল মাস থেকে কিন্তু সেকেন্ড ওয়েভ আসবে। সেই সমস্ত কথা কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা যে স্বাস্থ্য বিষয়ক যারা বিশেষজ্ঞ তারা কিন্তু বলে দিয়েছিলেন। সেটা জানা সত্ত্বেও এপ্রিল মাসে নির্বাচন আয়োজন হলো, কিন্তু ফেব্রুয়ারি বা মার্চে যে নির্ধারিত পরীক্ষা সূচি সেই সূচিতে পরীক্ষা নেওয়া হলো না। সেই সময় কিন্তু কোনো শিক্ষক সংস্থা, কোনো ছাত্র সংস্থাকে তখন যখন পত্রপত্রিকায় লেখা হচ্ছিল, টেলিভিশনের পর্দায় উঠে আসছিল যে এপ্রিল মাস থেকে নতুন ওয়েভ আসবে করোনার, তখন এর পরিস্থিতি আরও ভয়ানক হবে, সেই সমস্ত সাবধানবাণী শোনা সত্ত্বেও কোনো শিক্ষক সংস্থা, ছাত্র সংস্থা কিন্তু তখন সেবা কাউন্সিলকে সঙ্গে কোনো আলোচনা করেনি যে পরীক্ষাটা তখনই করানো উচিত ফেব্রুয়ারি মার্চে, কারণ আগাম পরিস্থিতির কথা চিন্তা করে। কিন্তু তারা তা করেননি। কোনো অন্তত সাংবাদিক হিসাবে আমি কোনো সেরকম কোনো উদাহরণ পাইনি। তো সাধারণ নাগরিক হিসাবে হয়তো পাইনি, সেটা কেউ ভাবতেই পারে, কিন্তু সাংবাদিক হিসেবে আমি কোনো ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা হোক সেটা নিয়ে তখন কোনো ছাত্র সংস্থা, কোনো শিক্ষক সংস্থা কিন্তু দাবি তুলেনি। কোনো সেটা পরিস্থিতি, আমি এই কারণে বলছি কথাগুলো, কারণ বারবার বলা হচ্ছিল, পত্রপত্রিকায় বলা হচ্ছিল, টেলিভিশনের পর্দায় ভেসে উঠছিল যে এপ্রিল মাস থেকে নতুন করে করোনা আক্রমণ হতে পারে, পরিস্থিতি ভয়াবহ হতে পারে। তো সেই সময় কিন্তু যে সেই পরিস্থিতির কথা বিবেচনা করে ছাত্রদের কথা ভেবে এই ফেব্রুয়ারি মার্চে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হয়নি, বা কোনো ধরনের কোনো ছাত্র সংস্থা, শিক্ষক সংস্থা দাবি তুলেনি। যাই হোক, সেই সবাইকে কিন্তু এই দায়ভার নিতে হবে। এই যে একটা 2021 সালের যে শিক্ষা বিভাগের যে, বিশেষ করে রাজ্য শিক্ষা বিভাগের, অসমের শিক্ষা বিভাগের যে একটা মেসাকার ঘটে গেল, তার দায়ভার কিন্তু সবাইকে নিতে হবে, শুধুমাত্র সরকারের নয়, শুধুমাত্র সরকারের সেই দায়ভার নয়, সেই দায়ভার সবাইকে নিতে হবে। শিক্ষক সংস্থা, ছাত্র সংস্থা, শিক্ষক, ছাত্র, সরকার, সেবা কাউন্সিল, সবাইকে দায়ভার নিতে হবে। সেটাই হচ্ছে আমার মুদ্রা কথা। এখন যাই হোক, আমার হাতে সময়ও বিশেষ নেই। আমি সতল্লা বলেছিল যে মূলত কবিতা পড়ার জন্য, যেহেতু আমি লকডাউন বইটা নিয়ে আমি আলোচনা করিনি, বা সেই বইয়ের কবিতা আমি বন্ধু সাহিত্য গোষ্ঠীর লাইভে পড়িনি। যাই হোক, সেই শিক্ষা বিষয়ক কথা তোলা থাকলেও সেই সমস্ত আলোচনা শেষ হওয়ার নয়, সেটা চলবে। আমি শুধুমাত্র একটু উস্কে দিলাম, সেই সমস্ত আলোচনাও হোক লাইভ অনুষ্ঠানে, সেটা খুব জরুরি বিষয় আমার মনে হচ্ছে। তা যাই হোক, আমি ফিরে যাচ্ছি কবিতায়। গত বছর আমি অন্য কবিতাও পড়তাম আসলে, যে সতল্লা যেহেতু বলেছিল যে এই বইয়ের কবিতা আমি একটাও পড়িনি বন্ধুর আগের লাইভ অনুষ্ঠানে, কারণ তখন বই প্রকাশিত হয়নি, তাই এই বই থেকে যাতে পড়ি। তো যাই হোক, আমি গত বছর 2020-এর 6 জুলাই এই বইটি প্রকাশিত হয়েছিল, বইটি প্রকাশ হয়। তো এখানে মোট 50টি কবিতা রয়েছে। সেই বইয়ের নাম ছিল লকডাউন, সময়ের দহন কথা। তো আমি এখান থেকে কিছু কবিতা পড়ছি আমাদের এই লাইভ অনুষ্ঠানের সময় অনুযায়ী। হ্যাঁ, সতল্লা আলোচনা, এবার কবিতা, হ্যাঁ কবিতায় যাচ্ছি। প্রথম কবিতা, আমি সবটা সময় হয়তো হবে না, এখানে 50টা কবিতা পড়ার মতো পড়বো না, তাছাড়া সেই সময়ও হবে না, এক নাগাড়ে 50টা কবিতা পড়ার কথাও না। যাই হোক, প্রথম কবিতাটা আমি পড়ছি শুরুতে এই বইয়ের। গুমট গরম মাঝ রাস্তায়, নিথর একলা আকাশ, ঠায় দাঁড়িয়ে দেওয়াল ঘেঁষা দুটো বাড়ি, বাড়ি দুটোর অন্দরে অলি গলি ঘুপচিতে কত সম্পর্ক সেতুবন্ধন, এসবই এখন কোয়ারেন্টাইনে। শহরের প্রতিটি ঘর যেন এক একটা বিচ্ছিন্ন বাড়ি শুধু, সীমাহীন শূন্যতা পাত পারে শহরের বড় রেস্তোরাঁয় কিংবা ফাঁকা চাষটলে। আমি 23 নম্বর কবিতাটা পড়ছি। এখানে রূপরাজরা অনুরোধ করছে, বলছেন সেটা 23 নম্বর কবিতা আমার লকডাউন সময়ের তখন কথা বইয়ের। এই আরেকটা জিনিস বিষয় বলে রাখছি, যারা বইটা পড়েননি, আমি বইয়ের কবিতার কোনো নামকরণ করি, শুধুমাত্র 1 থেকে 50 শুধু নম্বর রয়েছে, যেহেতু এটা একটা সিরিজের উপর নির্ভর করে, একটা সময়ের উপর, তাই আলাদা করে কোনো নামকরণ করা হয়নি সংখ্যা। তো যাই হোক, 23 নম্বর কবিতাটা পড়ছি। মাত্র 15 দিনের শিশু,
মায়ের কোল হয়ে জেলের অন্ধ কুঠুরিতে ঠাঁই হয়েছিল সেই কবেকার। এরপর চার দেওয়ালের ছায়া যতই প্রশস্ত হয়েছে, এক পাহাড় বন্দি বৃত্তান্ত শোনাতে নিরন্তর ডানা ঝাপটে গেছে সাদা কবুতর। বিদেশি নোটিশ পাওয়া মাকে এত বছরে একবারই জিজ্ঞেস করেছিল শাহানারা, দেশ কি হয় গো মা? মায়ের হাত ধরে 10 বছরের শাহানারা এখন খোলা আকাশের নিচে, ঘরবন্দি দেশশুদ্ধ লোক। ফাঁকা রাস্তায় নেমে ঘুরে তাকালো শাহানারা। জল চুইয়ে পড়ছে তেরঙ্গা থেকে। এভাবে বৃষ্টির গায়ে ভোরের চিহ্ন আঁকতে দেখিনি এর আগে। এটা বুঝতেই পারছেন ডিটেনশন ক্যাম্পের থেকে একটা দ্বিমুক্ত হওয়া একজনের নেওয়া কবিতা। সেটা আমি কমলদা এখানে আছেন, কমল চক্রবর্তী, কমলদা ছিলেন ওই সময়। কমলদা খবর দিয়েছিলেন যে একজন যে সময় অনেক দ্বিবন্দীদের ডিটেনশন ক্যাম্পে যারা বন্দী থেকে মুক্ত করা হচ্ছিল, তো ওই সময় এই অনেকের মধ্যে এরাও ছিল, যেটা এই কবিতার বিষয়বস্তু। 24 নম্বর কবিতাটা পড়ছি। আসলে কেন্দ্র পরিধিকে ভয় পায়। হ্যাঁ, ভয় পায় বলেই তাদের এত ক্ষমতা। গোয়েন্দা দফতরের খবর, গুটি গুটি পায়ে এগোচ্ছে ওরা, ঘিরছে চারিদিক। সতর্কবার্তা, তৈরি হও তবে, তুলে ধরো ধ্বজা। 26 নম্বর। রাক্ষসগুলো শুয়োর তাড়াচ্ছে, গর্ত থেকে বেরিয়ে আসছে ডাই পিঁপড়া, আড়মোড়া ভাঙছে শহর। সংবাদ শিরোনাম, লকডাউন শিথিল হচ্ছে কাল। 28 নম্বর। আমি কিন্তু যেটা আমার চোখে পড়ছে সেখান থেকে একটা করে পড়ছি, ধারাবাহিকভাবে নয়। 28 নম্বর। অনলাইনে ক্লাস চলছে এখন, বড্ড ডিসিপ্লিন। নিরুত্তাপ যেন এক সুবিশাল সাঁকোর দুদিকে শুধু দেওয়া নেওয়া, নেই সম্পর্ক উৎসব। ক্লাসরুম এখন একটা দেশের মতো, নাগালের বাইরে। সরকারি অফিসের পুরনো ফাইলের মতো ধুলো জমছে বারান্দায়। 31 নম্বর। কাঁটাতার, নো ম্যানস ল্যান্ড। সংক্রমণ ঠেকাতে 2 সীমান্তে কড়া নজরদারি, অন্নহীন ক্লান্তি কঠোর চোখে। ঘরকানা ঘাটকা দিন যাপনে ব্যর্থ প্রহর গণে ঘাস ফড়িং। 33 নম্বর কবিতা। অসুখ শরীরে লেপ্টে আছে সময়, গাঢ় ক্ষতচিহ্ন, চড়ছে পারদ। অন্নহীন ঘর ছাড়ছে মানুষ, ক্ষুধার্ত শিশু কোলে হাঁটছে মায়ের কঙ্কাল। রিক্সাওয়ালা লোকটি চেঁচিয়ে বলে গেল, পুলিশ মারছে মারুক, না বেরোলে খাবো কি। মৃত্যু ভয় এখানে বড্ড একতরফা প্রেমের মতো। বয়স 34 নম্বর কবিতা। বয়স 75 ছুঁই ছুঁই। 2 বছর বন্দিজীবন কাটিয়ে ডি ক্যাম্প মুক্ত ভদ্রলোক ফেল তাকিয়ে আছেন ফাঁকা রাস্তায়। লকডাউন তার কাছে জলভাত, এরপরও রক্ষে নেই কারো। বৃষ্টি গন্ধ একটা বিকেলের প্রত্যাশায় ভিক্ষে করছি। এসব শুনে নেতাগোছের লোকটা বলল, শালা প্রলাপ বকছে, ঘেমে একসা শরীর, জ্বর ছাড়ছে বোধ হয়। 35 নম্বর কবিতা। এখানে চাল ডাল কোথায় দিচ্ছে গো? ভোর দুপুরে রাস্তায় ত্রাণ খুঁজছে একা মেয়ে মানুষ। মাস দেড়েক আগেও অবস্থা মোটের ওপর ভালোই ছিল। রাজমিস্ত্রির যোগানদার হয়ে কাজ করত মেয়েটি, নাম সরস্বতী। মহামারীতে এখন কাজ বন্ধ, যৎসামান্য পুঁজিও শেষ, ঝি চাকরের কাজ জোটাও দায়।
এইমাত্র আকাশ থেকে গড়িয়ে পড়ল নোনা জল, মাটিতে দগদগে ঘা, অন্নহীন যন্ত্রণা, মৃত আত্মা জমে আছে এক ঢালা ছাঁচে। এরপর ৩৯ নম্বর কবিতা। এরপর ট্রাঙ্কের তলা থেকে টেনে বের করছি ঘুনে খাওয়া মানচিত্র, দেখি আস্থা খুঁজছে ক্ষত বিক্ষত এক একটা দেশ, কিলবিল করছে ঘুনপোকা। মহামারী শেষের মিছিলে পিঁপড়া, কাঁটাতার ভেঙে পড়ছে। কবেকার সেই ভাত ঘুম এখন আর মনে নেই। অবেলার ভাঙনে দেখি শুকনো গাছে আটকে আছে বহু পুরনো মানচিত্র, ঘুনপোকা নেই। একচল্লিশ নম্বর। 40-এর চৌকাঠ পেরিয়ে মিছিল নেমেছে মাঝ রাস্তায়, পাড়ায় পাড়ায় হাঁটছে ফেরিওয়ালারা। ছন্দ ফিরছে তাহলে? এত ফেরিওয়ালা এতদিন কোথায় ছিল কে জানে। পাড়ার কাকিমা চিৎকার দিয়ে বলছেন, শম্ভুদের বাড়ির শপিং মলে কাজ করা ছেলেটা এখন শাকসবজি ফ্রি করছে, কোন বেলা ফিরবে কে জানে। নদীর দুপারে ফেলে যাওয়া পুরনো বৈভব দুহাতে সূর্যাস্তে লাল ঢেলে ঘাটে একা মেয়েটির পাশে দাঁড়িয়ে আছে এখন। তেতাল্লিশ নম্বর কবিতা। মাস্কে ঢাকা নাকমুখ, দম বন্ধ হয়ে আসছে, ঘাম জড়ছে শরীরে। মেয়েটির স্নিগ্ধ দৃষ্টিতে এত বিষ দাগ কেন? পতঙ্গের মতোই বারবার মেয়েটি আগুনে ঝাঁপ দেয়, তবু আগুনের স্পর্শ সুখ বড় প্রিয় তার। মুখোশের আড়ালে যে ভাষা, তার বানান এতটাও দুরূহ নয়। পঁয়তাল্লিশ নম্বর। যন্ত্রণার ভেতর থেকে পার হয়ে যাচ্ছি অন্ধ গুহাপথ, শুনি অবিরাম রক্তক্ষরণ। অসুখ সেরে উঠলেও ক্ষতচিহ্ন চেনা যায় অবিকল। 47 নম্বর। দলিল করা আছে সব সত্য কোনো এক গোপন নিষিদ্ধ কুঠুরিতে, যে শহর ঘরবন্দি বহুদিন আজও, সেই শহর মাঝরাতে উকি দে নিষিদ্ধ কুঠুরিতে। নির্জন জ্যোৎস্না নিয়ে পালিয়ে গেছিল যে অন্ধ প্রহর, তার চোখের ভেতর পুনর্জন্ম হবে সত্যের। 48 নম্বর। রাত নয়, রাতের চিবুক, স্পর্শহীন বিষাদের কাছে কার জন্য ওত পেতে আছে গোপন অসুখ, সে তবু চোখ মেলে আছে, পেতে আছে সেই ঠোঁট দীর্ঘ চুম্বনে। ঝুঁকে পড়া গাছের মতো এরপর বর্ষা নামে হঠাৎ বসে কি দুপুরে। 49 নম্বর কবিতা। ব্যালকনির ওই একচিলতে আকাশটাও জানে, আমার ভেতর বসত করে আছে এক অন্ধ কুঠুরি, সে করে নদীর স্রোত, শিশিরের ঘ্রাণ। বাঁধন ছুটে গেছে নৌকার, ধ্বংসস্তূপ থেকে উঠে আসা জন্ম মুহূর্ত আঁকড়ে আছি জলের মতো। এতটাই পড়লাম, কিছু কবিতা পড়লাম আমি আমার লকডাউন সময় কথা বই থেকে। আশা করছি আপনাদের কিছুটা ভালো লেগেছে। আরও দু একটা ভাবছি কুড়ি নম্বর কবিতাটা পড়ছি। একটা দিনও শোনা হলো না গাজনের গান, চড়কহীন বিকেলে ফিরে গেছে চৈত্র।
ফাঁকা মাঠে বসে এসবই ভাবছিল সুজিত। গৌরী সেজে ছেলেটা আস্ত মাস চড়কের দোলে ঘুরে বেড়ায়। কত হবে বয়স? মেরে কেটে 30। এত বয়সেও এমনটা দেখেনি সে। আর কিচ্ছু ভাবতে ইচ্ছে করে না, ছিলিমে টান দিয়ে সুজিত। এখন ঝাপসা বিকেল, ফাঁকা মাঠ, ধুলোয় উঠছে লাল শালু, যত সব আর্তরব সূর্যাস্তের দিকেই। নির্জন ঘাসে একা মায়া প্রান্তরের দিকে হেঁটে চলেছেন শিব ঠাকুর। আর আজকে শেষ কবিতা, 13 নম্বর কবিতা এই বইয়ের। হ্যাঁ, 12 আর 13টা, 12 নম্বর আর 13 নম্বরটা পরে আজকে শেষ করছি। অসময়ে আকাশের দাওয়ায় শতরঞ্জি পেতেছে অমাবস্যা। গাছগুলো সব এখন ঊর্ধ্বগামী, শঙ্কিত, আধার নেশায় অসংযত রাতও। 9 মিনিটের বাতিহীন শহরে প্রদীপ জ্বেলেছে ওরা, গা চুইয়ে পড়ছে পড়া তেল, আলো নেভেনি এখনো। 13 নম্বর, প্রদীপের নিচে ঘাপটি মেরে আছে অন্ধকার। সে জানে অমাবস্যায় যে চোখ চমকে ওঠে ভয়ে, সেই চোখ অন্ধ হলে অর্থহীন আগুনের সংযমও। মাটি ভেঙে আকাশ ছোঁয়া বহুতলে এখন জোনাকিই ভরসা। আজকে আমি আমার লাইভ অনুষ্ঠানে, এই বন্ধু সাহিত্য গোষ্ঠীর লাইভ অনুষ্ঠানে আমি লকডাউন সময়ের তখন কথা আমার বই থেকে কিছু কবিতা পড়লাম। যেহেতু আমাকে শতদা আগেই বলে রেখেছিল যে এই বই প্রকাশের পর বন্ধু লাইভ অনুষ্ঠানে আসেনি এবং পড়া হয়নি, তাই এই বই থেকে যাতে কিছু কবিতা পড়ি, তো এই কবিতা পড়লাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এর আগে যে কিছু আলোচনাও করলাম আমরা, তো যাই হোক, আমি যেহেতু দেরিতে এসেছি লাইভ অনুষ্ঠানে, আমাদের যেহেতু ডাটা বা নেটের সমস্যার জন্য মূলত, তো কিন্তু দেরিতে এলেও সময়, যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সেই সময় প্রায় পেরিয়ে গেছে, প্রায় ছুঁই পেরিয়ে যায়নি। তো আমি এখানেই আজকে বিদায় নিচ্ছি। আমি আবারও যারা লাইভ অনুষ্ঠানে ছিলেন, আমি রূপরাজ স্যার, কমলদা, সুদীপ্তাদি, রবিশঙ্কর দা সহ যারা অসংখ্য, আমি সবাইকে এখন দেখতে পাচ্ছি না, আদিমাদি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে হ্যাঁ, জয়শ্রীদি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যাদের নাম নেইনি তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আমি আমার স্ক্রিনে যাদের নাম ভেসে উঠছে আমি তাদের নামই উল্লেখ করলাম। আর এছাড়াও যারা দেখেছেন, যারা অনেক কমেন্টও করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আমি সব কমেন্ট, যেহেতু আমি আলোচনায় ঢুকে গেছিলাম, তাই সব সময় কমেন্টের জবাব আমি কমেন্ট ধরে আলাদা করে উত্তর দিতে পারিনি, কারণ আলোচনাটায় আমি সেই অর্থে একটু এক্সাইটেড হয়ে পড়েছিলাম। যাই হোক, তো তাই সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে এই দীর্ঘ প্রায় 2020 লকডাউন শুরু হওয়ার সময় থেকে বন্ধু সাহিত্য গোষ্ঠী যেভাবে প্রতি সন্ধ্যায় এক একজনকে নিয়ে একটা বিষয়, কোনো কবিতা পাঠ, কখনো আলোচনা, কখনো সাহিত্য আড্ডা, এই লাইভ অনুষ্ঠান করে যাচ্ছে, এই জন্য বন্ধু সাহিত্য গোষ্ঠী এবং বন্ধু সাহিত্য গোষ্ঠীর কবি শতদল আচার্যকে আমার অসংখ্য ধন্যবাদ। এই অনুষ্ঠানগুলো চলুক। আমি হয়তো যে সাংবাদিক হিসাবে পেশায় আছি বলে আমি হয়তোবা সবসময় লাইভ অনুষ্ঠান সরাসরি দেখতে পারি না, তবে অবশ্যই আমি অনেক সময় রেকর্ডেড অনুষ্ঠানটা আমি দেখি। যাই হোক, সেই অনুষ্ঠান চলুক। আমি আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ শতদলদা, প্রত্যেককে আমার উষ্ণ অভিনন্দন, ধন্যবাদ।